একটু রেসপন্স করো, সিয়ারা রেসপন্স করো, যেটা হচ্ছে যে তোমাদের সবাইকে কি এনকোডার পোর্শনটা পড়ানো হয়েছিল? এনকোডার জি স্যার। জি স্যার, পড়ানো হয়েছিল। আচ্ছা, আমাদের পড়ানো হয় নাই। স্যার আমাদের ডি সেকশনে পড়ানো হয় নাই। ওকে, নো প্রবলেম। সো আজকে হচ্ছে যে ডিকোডারটা দেখানো হবে। তো ডিকোডারটা দেখো, ডিকোডারের এখানে এখানে হচ্ছে যে পিডিএফ গুলো দেওয়া আছে। তো আমি পিডিএফ থেকে না দেখাই, আমি ভিডিও থেকে দেখাবো আর কি, এক্সপ্লেন করার জন্য। এনকোডার, ডিকোডার, এটা হচ্ছে যে দুইটা অপোজিট। এনকোডার যেভাবে কাজ করে, ডিকোডার ঠিক অপোজিট ভাবে কাজ করে আর কি, ঠিক আছে? সো যাদেরকে এনকোডার আমি পড়াই নাই, নেক্সট ক্লাসে আমরা এনকোডারটা দেখাই দিব। খুবই সিম্পল। আজকে আমরা ডিকোডারটা দেখাবো। সো যেহেতু ডিকোডারটা কাউকেই দেখানো হয় নাই, তো ডিকোডার সেটা হচ্ছে যে আমরা ইনপুটে নাম্বার অফ ইনপুট অনেক থাকবে, কম থাকবে, আর কি হবে, আমার আউটপুটটা বেশি থাকবে, ঠিক আছে? এনকোডারের ক্ষেত্রে যেটা হয়, ইনপুট বেশি থাকে, আউটপুট কম হয়। এখানে হচ্ছে ইনপুট থাকবে কম, আউটপুট থাকবে বেশি, ঠিক আছে? তো আমরা আগে দেখে নেই যে এনকোডার গুলো দিয়ে কিছু অ্যাপ্লিকেশন আছে, এনকোডারের অনেকগুলা অ্যাপ্লিকেশন আছে। সো এখানে জেনারেলি আমরা ইনপুট গুলাকে এ দিয়ে আমরা দেখাবো, A0 থেকে n। দেখো, A0 থেকে A-n পর্যন্ত যাবে, যেহেতু 0 থেকে স্টার্ট করছে এই কারণে। সেম ভাবে হচ্ছে যে আউটপুটে D0 থেকে শুরু হবে এবং M-1 পর্যন্ত যাবে, ঠিক আছে? সো এখন কি কি কাজ করতে পারবো এনকোডার দিয়ে? আমরা কোড কনভার্সনে কাজ করতে পারি, কোড একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? সো এটার জন্য আমরা ডিকোডার ইউজ করতে পারি। নেক্সট অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটা, দেখো, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার মেমোরি অ্যালোকেশন অথবা ডিভাইস সিলেকশন। তোমরা যখন এমবেডেড সিস্টেমে কাজ করো, এমবেডেড সিস্টেম, আমাদের কম্পিউটার মাদারবোর্ড কিন্তু একটা এমবেডেড সিস্টেম, মাদারবোর্ড কিন্তু একটা এমবেডেড সিস্টেম। তো যে কোনো এমবেডেড সিস্টেমে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে, যেটাকে আমরা বলি মাইক্রোপ্রসেসর। হ্যাঁ, সো এই মাইক্রোপ্রসেসরের যে পিনগুলা থাকে সেগুলো কিন্তু লিমিটেড পিন থাকে, ফিক্স থাকে। সো তুমি একটা মাইক্রোপ্রসেসর দিয়ে মাল্টিপল ডিভাইসকে, চিপকে কন্ট্রোল করতে হয়, ডাটা কমিউনিকেশন করতে হয়। তো সেক্ষেত্রে এটা বেটার হচ্ছে যত কম সংখ্যক আমরা পিন ইউজ করতে পারি। হ্যাঁ, তো সেটার জন্য আমরা এখানে মাঝখানে ডিকোডার ইউজ করি, যেটার কারণে লেস ইনপুট ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? সো এখানে ফর এক্সাম্পল 2x4 ডিকোডার, দ্যাট মিনস ইনপুট পিন থাকবে 2টা, আউটপুট পিন থাকবে 4টা। এখানে 2টা সিগন্যালের মাধ্যমে আমরা 4টা আউটপুটকে কন্ট্রোল করতে পারবো। তাহলে এখানে কিন্তু মাইক্রোপ্রসেসরের পিন সংখ্যা আমার কম লাগলো, তাই না? এটার জন্য আমার কস্ট কমলো। সো এই কারণে দেখো এখানে কিভাবে কাজ হচ্ছে, এই এক্সাম্পলটা এক্সপ্লেন করলে তোমরা বুঝতে পারবা যে ডিকোডারটা আসলে কিভাবে কাজ করে। আমাদের যে মেমোরি সিস্টেমগুলো আছে, ল্যাপটপ, কম্পিউটারে যে মেমোরি স্লট আছে, তো মেমোরিতে তোমরা দেখবা যে 2 গিগাবাইট যে মেমোরিগুলো আছে সেই স্লটগুলো তোমরা যদি দেখো, মেমোরিগুলো দেখবা ছোট ছোট চিপ একসাথে প্যারালাল কানেকশন দেওয়া আছে, হ্যাঁ, অনেকগুলা। সো যখন এইটা তুমি র্যাম যখন ইনস্টল করো, তখন এই র্যাম গুলা কিন্তু প্রসেসরের সাথে কানেক্ট হয়ে যায়। হ্যাঁ, এখন এই প্রসেসরের সব পিনের সাথে কিন্তু অনেকগুলো পিন থাকে, বাট সব পিন তো আর এই র্যামের জন্য ডেডিকেটেড না। হয়তো তোমার 4টা 5টা পিন হচ্ছে এই র্যামের জন্য ডেডিকেটেড, বাট র্যামের তো অনেকগুলো মেমোরি লোকেশন আছে, তাই না? এখন তুমি যখন প্রসেসর দিয়ে ডাটা পাঠাবা, এটা A0 থেকে A7, এখন কোথায় তুমি ইনস্টল করবা? তো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে যে মেমোরি 1-এ আমি ডাটাটা স্টোর করব, মেমোরি 2-তে করব, না কোথায় করব, এই লোকেশনটা সিলেক্ট করতে হবে। সো যখন তুমি লোকেশনটা সেটআপ করবা, সিলেক্ট করবা, দেন ডাটাটা পাস হবে, ওই এক্সাক্ট লোকেশনে চলে যাবে। হ্যাঁ, তো সেটা করার জন্য
তোমাকে একটা অ্যাডিশনাল ডিভাইস দরকার সিলেকশনের জন্য, এখানে ডিকোডার ইউজ করা হয়। এই ডিকোডার দিয়ে তুমি এই 4টা মেমোরিকে কন্ট্রোল করতে পারবা যে এই ডাটাটা কোথায় যাবে। মেমোরি 1-এও যেতে পারে, 2-তেও যেতে পারে, 3-তেও যেতে পারে, 4-এও যেতে পারে। এটা ডিপেন্ড করে এই 9 and A8 এর ভ্যালুর উপরে। এটা যেরকম 00 হইলে এটাতে যাবে, 01 হইলে এটাতে যাবে, 10 হইলে এটাতে যাবে, 11 হইলে এটা সিলেক্ট হবে। হ্যাঁ, এটা হলো অ্যাক্টিভ হওয়া। এগুলো দিয়ে তুমি অ্যাক্টিভ করবা, দেন ডাটাটা পাস হবে। তো এটা এক ধরনের অ্যাপ্লিকেশন। দেন আমরা এটা হলো তোমার মেমোরি অ্যাড্রেসিং। হ্যাঁ, তারপরে আমরা দেখি আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। সিগন্যাল কন্ট্রোলের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, যেরকম যারা তোমরা রোবোটিক্স নিয়ে হয়তো কাজ একজন করছো, তখন এখানে দেখা যায় আমরা মাইক্রোপ্রসেসর থেকে কি করি, মাইক্রোপ্রসেসর থেকে একটা সিঙ্গেল ইনপুট নেই, নেওয়ার পরে এখানে আমরা আউটপুটটা বাড়ায় দেই। হ্যাঁ, এদিকে এই পাশে, তার মানে কন্ট্রোল পিন আমার কম থাকে এইদিকে, মানে প্রসেসর থেকে কন্ট্রোল পিন কম থাকে, বাট আউটপুট লাইনে অনেকগুলা আউটপুট কন্ট্রোল হয়। ঠিক আছে, সো এইভাবে আমরা সিগন্যাল জেনারেশনও কিন্তু, সিগন্যাল কন্ট্রোলেও কিন্তু কাজ করতে পারি। লজিক ইমপ্লিমেন্টেশনও করা যায়। লজিক ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা হচ্ছে যে ডিকোডার ইউজ করতে পারি। ঠিক আছে, ডিকোডার দিয়ে বিভিন্ন লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। সো অনেক টাইপের আসলে কাজ আছে, অ্যাপ্লিকেশন আছে। সো এখন ডিফারেন্ট টাইপ অফ ডিকোডার আমরা কিভাবে ডিজাইন করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে ডিজাইনার ইঞ্জিনিয়ারদের কাজ, যে তোমরা যে সার্কিটটা ডিজাইন করবা, ডিজিটাল ডিএলডি সার্কিট যে ডিজাইন করবা, হ্যাঁ, তো এই সার্কিটটা বিভিন্ন ভাবে ডিজাইন করা যায়। হ্যাঁ, বাট তোমার রিকোয়ারমেন্ট ফিক্স রেখে, রিকোয়ারমেন্ট মানে আউটপুটটা ফিক্স রেখে তোমার সার্কিট ডিফারেন্ট হইতে পারে। তো এটাই ইঞ্জিনিয়ারদের কাজ আর কি, বিভিন্ন ভাবে এফিসিয়েন্ট ওয়েতে তোমার রিসোর্স, যেই হাতে যতটুকু রিসোর্স আছে সেই রিসোর্সটা ইউজ করেই তোমার সমাধানটা প্রোভাইড করা। এটাই হচ্ছে তোমাদের কাজ। এখন আমরা ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন দেখব। এখানে দেখা যাচ্ছে 3 to 8 ডিকোডার, দ্যাট মিন্স 3টা থাকবে আমার ইনপুট, 8টা থাকবে আউটপুট। তার মানে 3টা ইনপুটের মাধ্যমে আমরা টোটাল 8টা আউটপুটকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, সো এবিসি এন্ড এখান থেকে D0 থেকে D7 পর্যন্ত আউটপুটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আর এটা হচ্ছে ট্রুথ টেবিল। ওকে, তো যখন তুমি এখানে বাইনারি ইনপুটগুলো দিবা, যেমন এখানে 000, এটা তো তোমরা জানো যে কম্বিনেশন কতগুলো হবে। ঠিক আছে, এটা যে বাইনারি যদি ইনপুট করো তাহলে 2 to the power 3 equal 8, তো ম্যাক্সিমাম 8 কম্বিনেশন পসিবল, রাইট? সো এখানে তোমার এই এতগুলাই কম্বিনেশন হবে। এখন কোন কম্বিনেশনে আমার আউটপুট কি হবে সেটা হচ্ছে এখানে লেখা আছে। যদি তুমি এই ভেরিয়েবলে 00 দাও, তার মানে এই প্রত্যেকটা সুইচই অন অফ করো আর কি, অফ 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 অফ। এখানে 3টা সুইচিং আছে। ঠিক আছে, এই সুইচ, এই 3টা সুইচে তুমি অফ করে রাখলা, তাহলে আমার আউটপুট লাইনে কে সিলেক্ট হবে, মানে কার কাছে ডাটাটা পৌঁছাবে। ঠিক আছে, কে সিলেক্ট হচ্ছে, এখানে তো আমার 8টা লাইন আছে, তো 8টা লাইনের ভিতরে কাকে আমি সিলেক্ট করব। তো যখন আমি 00 দিব তখন D0 সিলেক্ট হয়ে যাবে, D0 সিলেক্ট হবে এন্ড বাকিগুলো অফ থাকবে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হবে না। তার মানে D1 থেকে D7 পর্যন্ত সব 00 অবস্থানে থাকবে। সিমিলার ভাবে এখানে 01 যখন দিবা, 001, তখন হচ্ছে D1 সিলেক্ট হবে, মানে হাই হবে, আর বাকিগুলো সব 0 হয়ে যাবে। তো এইভাবে ধাপে ধাপে তোমরা হচ্ছে যে 111 যখন দিবা তখন D7 সিলেক্ট হবে, বাকিগুলা 0 হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলাতে কোনো কাজ করবে না। ঠিক আছে, তার মানে আউটপুট আমি কার কাছে পৌঁছাবো সেটাই এখানে আমি সিলেকশন করে দিচ্ছি। ঠিক আছে, এই ভেরিয়েবলগুলোর মাধ্যমে, ভেরিয়েবলের কম্বিনেশনের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে আউটপুটটা ওই জায়গায় চলে যাও। ঠিক আছে, তো এটা হচ্ছে জেনারেল ভাবেই হচ্ছে। এখন এটা এই তোমাদের যখন ট্রুথ টেবিল পাবা তখন কিন্তু তোমরা সার্কিট ডিজাইনটাও করতে পারবা ইজিলি। তো সার্কিট ডিজাইনের জন্য আমাকে এখানে কতগুলা দেখো, এখানে ডিকোডার যেহেতু এটা কিন্তু
এন্ড গেটের মাধ্যমে হচ্ছে। দেখো 0 0 0 এই সবগুলা গুণ করেই কিন্তু হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে 3 to 8 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম। এখানে আমার এবিসি আছে, নট গেট নট গেট নট গেট, দ্যাট মিন্স আমি 0 আনার জন্য এটা ডিজাইন করা হয়েছে। এখন আমি অনও আনতে পারবো, 0 আনতে পারবো, তাই না? তোমরা ডিজাইনগুলো এইভাবে করবা, ভার্টিক্যালি করবা, ঠিক আছে? ভার্টিক্যালি করলে ডিজাইনটা সুন্দর দেখতে হয় এবং ক্লিন হয়। তো যখন তুমি ইনপুটগুলো সেট করলা, এখন তোমার কয়টা এন্ড গেট লাগে? টোটাল 8টা এন্ড গেট লাগবে, ঠিক আছে? টোটাল 8টা এন্ড গেট লাগবে এবং প্রত্যেকটা এন্ড গেটের ভেরিয়েবল ইনপুট হচ্ছে আমার 3টা, এ বি সি। হ্যাঁ, সো ফার্স্ট যে ট্রুথ টেবিলে ছিল, ট্রুথ টেবিলে কিন্তু 0 0 0 ছিল। তাহলে এই যেখান থেকে 0, এখান থেকে 0, এখান থেকে 0 নিয়ে এটার আউটপুট যাবে এই অবস্থানে আমার D0 হাই হবে, তাই না? আর D1 আমরা কোথায় কখন পাবো? তোমরা জাস্ট হচ্ছে এই ট্রুথ টেবিলটা খেয়াল রাখলেই হবে, ঠিক আছে? যে D1 টা আমরা কিভাবে পাবো? তো D1 টা পাবো হচ্ছে যে A0 B0 C, এবং D3 D2 পাবো হচ্ছে A0 B C0, রাইট? সো এইভাবে হচ্ছে তোমরা ডেটাগুলা ট্রুথ টেবিল থেকে ডিজাইন করে এখান থেকে জাস্ট কানেকশন গুলো দিয়ে সার্কিটটা ডিজাইন করবা। এটা খুবই সিম্পল। এখন আসো, এটা কিন্তু উইদাউট এনাবল, এটা হলো জেনারেলাইজ ডিজাইন উইদাউট এনাবল। এখানে কিন্তু কোনো এনাবল পিন নাই, ছিল না। এখন আসো অ্যানাদার কাইন্ড অফ ডিজাইন, সেটা হলো উইথ এনাবল, ডিকোডার উইথ এনাবল। ডিকোডার উইথ এনাবল, দ্যাট মিন্স আমরা এই ডিকোডার যে চিপটা আছে, সার্কিটটা আছে, এটাকে কন্ট্রোল করার জন্য এইটাকেই আবার সিলেক্ট করব, ঠিক আছে? যখন আমরা মানে একাধিক ডিকোডার নিয়ে কাজ করব, ধরো আমি 5টা ডিকোডার একসাথে নিয়ে কাজ করব, একটা কমপ্লেক্স সার্কিট তৈরি করব, ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা ডিকোডারে আবার এনাবল পিনের প্রয়োজন আছে, ঠিক আছে? যে আমি কোন ডিকোডারটাকে সিলেক্ট করে আমি এই ডাটাটা ট্রান্সমিট করব, ঠিক আছে? তো সেটার জন্য একটা ইনপুটে এনাবল পিন প্রয়োজন হয়, ঠিক আছে? অ্যাডিশনাল, এটা হলো ডেটা পিন এ বি সি, এটা হচ্ছে আমার ডেটা পিন, আর ই হচ্ছে এনাবল পিন। ওকে, সো এই ইটা মাস্ট বি হাই হতে হবে। হাই মানে 1 হতে হবে, ঠিক আছে? ই যদি 1 না হয়, এটা কিন্তু এবিসি কিন্তু কি হয়ে যাবে? ডোন্ট কেয়ার হয়ে যাবে। যদি ই যদি 0 হয়, এগুলা ডোন্ট কেয়ার হয়ে যাবে, দ্যাট মিন্স কোনো ইনপুটই আউটপুটে যাবে না। হ্যাঁ, সো এনাবল এর শর্ত হচ্ছে মাস্ট বি এনাবল করতে হবে। এনাবল কি দিয়ে করব? এটাকে সুইচ অন করতে হবে, ঠিক আছে? সো আরেকটা ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই এনাবল আবার দুই ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ লো এনাবল, অ্যাক্টিভ হাই এনাবল। যদি অ্যাক্টিভ হাই এনাবল হয়, সেক্ষেত্রে এই এনাবল পিন 1 দিলে এনাবল হবে, 0 দিলে ডিসেবল হবে। আর যদি অ্যাক্টিভ লো হয়, 0 দিলে এনাবল হবে, 1 দিলে ডিসেবল হবে। বুঝতে পারছো আমার কথাটা? কি বোঝা গেছে এখানে? জি স্যার। হ্যাঁ, যদি অ্যাক্টিভ লো হয়, দ্যাট মিন 0 দিলে অ্যাক্টিভ হবে, 1 দিলে ডিসেবল হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ থাকবে। আর অ্যাক্টিভ হাই থাকলে 1 দিলে অ্যাক্টিভ হবে আর 0 দিলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমরা উইথ এনাবল দিয়ে যে ডিজাইনটা, এটা তো আমরা অলরেডি দেখলাম। এখন সার্কিটটা, ট্রুথ টেবিলটা দেখতে হবে। তো এবিসি এটা হচ্ছে আমার ডেটা পিন, ডেটা, আর ই হচ্ছে আমার এনাবল পিন। সো ই এর দুইটা স্ট্যাটাস হইতে পারে। হ্যাঁ, সো এখানে এই ট্রুথ টেবিল অনুযায়ী আমরা কি বোঝা যাচ্ছে যে এটা অ্যাক্টিভ লো অর অ্যাক্টিভ হাই এনাবল? ট্রুথ টেবিল দিয়ে কি বোঝা যাচ্ছে? অ্যাক্টিভ লো। না, এটা অ্যাক্টিভ হাই। অ্যাক্টিভ হাই কিভাবে বুঝলা? যখন 0 ছিল তখন কিন্তু টোটালটাই 0,
তার মানে ডোন্ট কেয়ার অবস্থায় গেছে। দেখো ই যখন 0 তখন কিন্তু ডোন্ট কেয়ার, এবিসি ডোন্ট কেয়ার, ঠিক আছে। সো যখন এবিসি ডোন্ট কেয়ার হয় তখন কিন্তু D0 থেকে D7 এ 0 0 0 0 টোটালটাই কোনো আউটপুটে কোনো কিছুই যাবে না। দ্যাট মিন্স এটা অ্যাক্টিভ হাই, এটাকে অ্যাক্টিভ করতে হলে আমাকে অন দিতে হবে। দ্যাট মিন্স আমাকে সবগুলোতে অন দিতে হবে, এখান থেকে এই পর্যন্ত অন দিতে হবে, ঠিক আছে, সুইচ অন করতে হবে। তো সুইচ যখন অন করবা তখন আবার 0 0 0 স্টার্ট হবে, মানে এইখান থেকে স্টার্ট হবে। দ্যাট মিন্স এনাবল এনকোডারে কিন্তু আমার কম্বিনেশন 9টা, 8টা না। তোমরা যদি ভালো করে খেয়াল করো এখানে অ্যাডিশনাল একটা লাইন চলে আসছে, এই যেটা, এটা কিন্তু অ্যাডিশনাল, ঠিক আছে, এটা হচ্ছে এনাবলের কারণে। সো এখানে যখন আমরা এনাবল করব তখন সেম ভাবে আবার 0 0 থেকেই স্টার্ট হবে, এই 8টা কম্বিনেশনটাই পারফর্ম করবে সিমিলার ভাবে আগেরটার মতোই, আগে যা ছিল তো এখনো তাই হবে, ঠিক আছে, শুধু অ্যাডিশনাল একটা লাইন অ্যাড হবে, এটাই ডিফারেন্স। সো আমরা হচ্ছে যে ডিকোডারটা বুঝতে পারলাম, এখন হলো আমরা দেখব সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম আগের মতোই। সো সার্কিট ডায়াগ্রামটা দেখা যাচ্ছে যে এখানে আগের ডিজাইন যা ছিল তাই, অ্যাডিশনাল ই অ্যাড হয়েছে, অ্যাডিশনাল ই, রাইট। সো এখানে দেখো ওয়েট জাস্ট মিনিট, ওকে। সো এখানে যেটা বলছিলাম যে অ্যাডিশনাল ই চলে আসছে, দ্যাট মিন্স ই কিন্তু 0 আসে নাই, ডিরেক্টলি ই, তাই না? কারণ আউটপুট পেতে হলে আমাকে ই লাগবে, ই নট না, ই নট দিয়ে কিন্তু আমার কোনো আউটপুট আসবে না, এই কারণে কিন্তু নট গেট এখানে আমরা ইউজ করি নাই, ডিরেক্টলি ই নেওয়া হয়েছে, সবগুলাই 1। তার মানে এখানে টোটাল নাম্বার অফ ইনপুট হচ্ছে 4, প্রত্যেকটা এন্ড গেটের জন্য নাম্বার অফ ইনপুট হচ্ছে 4টা। ওকে, সো এইভাবে আমরা টোটাল 8টা আউটপুট পাবো। এখানে আমার ইনপুট ভেরিয়েবল 3টা, উইথ এনাবল টোটাল 4টা। ওকে, সো তোমরা কি এই ডিকোডার 3 to 8 উইদাউট এনাবল এন্ড উইথ এনাবল এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? রেসপন্স করো, বুঝা গেছে? জি জি স্যার। জি স্যার। ওকে, তোমরা কি রেকর্ডিং করতেছো? স্যার আমি করতেছি। করতেছো, আচ্ছা। ওকে, সো নাও আমরা হচ্ছে যে নেক্সট ডিকোডারে চলে যাব, আস্তে আস্তে বড় হবে। এখন 4 into 16 তোমরা জানো 2 to the power n কে ফলো করে, হ্যাঁ, 2 to the power n কে ফলো করবে। সো এখানে 2 4 হইলে এখানে 16 হবে আউটপুটে। সো এখানে নাম্বার অফ ভেরিয়েবল যখন তুমি বাড়াবা এখানে ততগুলা 2 to the power n সংখ্যক, হ্যাঁ, এটা যদি n কে ধরো 4, তার মানে আউটপুট হবে 2 to the power n, ক্লিয়ার? তার মানে এখানে টোটাল 16 আউটপুট হবে। 16 আউটপুট চ্যানেলকে তুমি কন্ট্রোল করতে পারবা উইথ 4টা ইনপুটের মাধ্যমে, অনলি 4টা ইনপুটের মাধ্যমে তুমি 16টা আউটপুটকে কন্ট্রোল করতে পারবা। হ্যাঁ, সো এটার ডিজাইনটা কি হবে? ও, এটার আরেকটা নাম আছে বিসিডি টু ডেসিমেল। হ্যাঁ, বিসিডি, এইদিকে তোমরা বিসিডি কোড দিতে পারবা আর এইদিকে ডেসিমেল রেজাল্ট আসবে, ঠিক আছে, এটা এনকোডারের ক্ষেত্রেও ছিল, ঠিক আছে। সো এটা কিন্তু উইথ ই, উইদাউট ইও হতে পারে, উইথ ইও হতে পারে, ঠিক আছে। সো ই যদি দাও দ্যাট মিন্স এটা হলো এনাবল পিন, অ্যাক্টিভ হাইও হতে পারে, অ্যাক্টিভ লো হতে পারে। সো এখন আমার টোটাল নাম্বার অফ ইনপুট হচ্ছে টোটাল 5টা, যার ভিতরে
চারটা হচ্ছে ডেটা পিন আর একটা হচ্ছে এনেবল পিন। ওকে, এটা দেখো এখানে এটা কিন্তু ভিন্ন আছে। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেলাইজড ডিজাইন। এটা হচ্ছে জেনারেলাইজড ডিজাইন। এটা আমার আউটপুট কন্ট্রোল হবে 0 থেকে 15 পর্যন্ত। আর এটা যদি বলো যে তুমি বিসিডি থেকে ডেসিমাল ডেকোডার ডিজাইন করো, তাহলে ডেসিমাল যদি আউটপুট হয় তার মানে আউটপুটে ম্যাক্সিমাম আউটপুটই হবে 10টা, এখানে কিন্তু 16 হবে না। ঠিক আছে, ডি 15 পর্যন্ত কিন্তু যাবে না, কারণ ডেসিমেলের ম্যাক্সিমাম নাম্বার অফ ডিজিটই হচ্ছে তোমার 10টা, 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, তো এইটাও ডিজাইন করা পসিবল। এখন দেখো এইটা ট্রুথ টেবিলটা কেমন হবে। ট্রুথ টেবিলটা কেমন হবে দেখো, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ হাই এনকোডার। বুঝতে পারছো অ্যাক্টিভ হাই কিভাবে? 0 দিলে সব 0 হয়ে যাচ্ছে, তার মানে অ্যাক্টিভ হাই। তো যখন তুমি E0 করবা, দ্যাট মিন্স ABCD ডোন্ট কেয়ার, আর এই লাইনটা 0 0 হয়ে যাবে। তো যখনই তুমি অ্যাক্টিভ করবা 1 দিয়ে, তখন তোমার এই কম্বিনেশনটা কাজ করবে, তোমার ডেটাগুলা আউটপুটে চলে যাবে। তো যখন 0 0 0 দাও, তখন এই D0 অ্যাক্টিভ হবে। এইভাবে আস্তে আস্তে D9 পর্যন্ত আসবে, বিকজ আমার অবজেক্টিভ হচ্ছে ডেসিমাল ডিকোডার ডিজাইন করা। তার মানে আমি এর বেশি কিন্তু নিব না, তাই না? এর বেশি আমার নেওয়া যাবে না। এই পর্যন্ত এখানে গিয়েই আমার থেমে যাইতে হবে। তার মানে এই পর্যন্ত যেতে হলে আমাকে ইনপুট কম্বিনেশন লাগছে কোথায়? 1 0 0 1, এই পর্যন্ত আসলে আমার হয়ে যাচ্ছে। আরো কিন্তু কম্বিনেশন ছিল, হ্যাঁ, কারণ টোটাল কম্বিনেশন হবে হচ্ছে 16, এখানে কিন্তু টোটাল 10টা হয়েছে কম্বিনেশন, আরো 6টা কম্বিনেশন কিন্তু আছে, বাট আমরা এটা ইউজ করতেছি না। কেন? কারণ আমাদের রিকোয়ারমেন্ট নাই। আমাদের রিকোয়ারমেন্ট বলছে যে তুমি ডেসিমাল ডিকোডার তৈরি করবা, তার মানে ডেসিমাল ডিকোডার হচ্ছে ডিপ 9 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে বিসিডি টু ডেসিমাল ডিকোডার এর সার্কিট ডায়াগ্রাম। এখানে ই অবশ্যই মাস্ট বি অ্যাড করতে হবে, সাথে আমার চারটা ডাটা A1 and A0, B and A0, B0, এইভাবে তোমরা ডিজাইন করে এখানে টোটাল 5টা ইনপুট যাবে, এন্ড তোমরা D0 থেকে D9 পর্যন্ত পেয়ে যাবা। হ্যাঁ, তো এটা হলো আমার বিসিডি টু ডেসিমাল ডিকোডার উইথ এনাবল। হ্যাঁ, কেউ কি কমেন্ট করতেছো? সাউন্ড হচ্ছে। হ্যাঁ, 100 ক্রস হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি, এখন কিছু করার নাই আর কি। তো যারা আসো নাই, নো প্রবলেম, ভিডিও দেখে নিবা, আর আমি আবার ক্লাসে ডিসকাস করবো, নো প্রবলেম। ওকে, সো এখানে নেক্সট, এখন দেখো এই যে ইঞ্জিনিয়ারিংটা এখান থেকে স্টার্ট হচ্ছে। নাও তোমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে তোমার কোম্পানিতে ধরো ছোট ছোট 2টা চিপ আছে, এই ডেকোডার আছে, একটা আইসি। এগুলো কিন্তু এক একটা আইসি, তোমরা জানো কিনা এগুলো এক একটা আইসি। ঠিক আছে, ইন্টিগ্রেটেড সার্কিট। সো 2টা সার্কিট আছে, বাট তোমার রিকোয়ারমেন্ট, তোমার লিডার বা রিকোয়ারমেন্ট আসছে যে তোমাকে কি করতে হবে, 4x16 ডিজাইন করতে হবে, 4x16 ডিকোডার ডিজাইন করতে হবে। বাট তোমার কোম্পানিতে এই ধরনের কোনো ডিকোডার নাই, সার্কিট নাই, আইসি নাই। ওকে, তোমার আছে কি 3 to 8 আছে, অনেকগুলা 3 to 8 ডিকোডার, ছোট ছোট ডিকোডার আছে। বাট তোমাকে বলছে যে তো তোমাকে এজ ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে এটা ডিজাইন করতে হবে, ছোট 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 সার্কিট দিয়েই তোমার বড় সার্কিটটা ডিজাইন করতে হবে। বাট আউটপুট সেম হইতে হবে, যে এই 4x16 ডিকোডার যেভাবে কাজ করে তোমার সার্কিটটাও সেইভাবে কাজ করা লাগবে। এটাই হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট। তো তুমি ছোট ছোট ডিকোডার দিয়ে বড় ডিকোডার ডেভেলপ করবা। তো কিভাবে করবা সেটাই এখানে দেখাবো। দেখো, 3 নরমালি রিকোয়ারমেন্ট কি, 4x16, দ্যাট মিন্স ইনপুটে থাকবে 4টা আর আউটপুটে থাকবে আমার 16, টোটাল 16টা আমার আউটপুট কন্ট্রোল করতে হবে। ওকে, সো আমরা জানি
3 to 8 ডিকোডারের মাধ্যমে এখানে ইনপুট থাকে 3টা, আউটপুট থাকে 8টা, তাই না? তাহলে প্রত্যেকটা ডিকোডারে ধরো এটা হচ্ছে ডিকোডার 1, এটা হচ্ছে ডিকোডার 2, তাহলে ডিকোডার 1 দিয়ে আমরা 8টা ইনপুট আউটপুট কন্ট্রোল করতে পারবো, ডিকোডার 2 দিয়ে অ্যানাদার নেক্সট 8টা আউটপুট আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে এই যে 8টা 8টা 16টা হয়ে গেল। এখন এইটাই কিভাবে কম্বাইনলি করা যায় সেটা একটু দেখো। এখানে এই হচ্ছে আমার ডিজাইন, ভেরি সিম্পল। হ্যাঁ, দেখো প্রত্যেকটা ডিকোডারে 3 to 8 ডিকোডারে 3টা হচ্ছে ডেটা পিন। ভালো করে দেখো, A0 থেকে A0 1 2 এটা হচ্ছে ডেটা পিন, এন্ড E হচ্ছে এনাবল পিন। E হচ্ছে এনাবল পিন, ওকে। সেম ভাবে এখানে E হলো এনাবল পিন এন্ড A0 A1 A2। হ্যাঁ, আগে যেগুলো দেখাইছিলাম সেটাই এখানেই কাজ করবে, বাট একটা কম্বাইন সার্কিট ডিজাইনের মানে কাজ করবে আর কি, ঠিক আছে? সো এখন দেখো তুমি এডিশনাল এখানে একটা কাজ করা হয়েছে, ই কে একটা নট এখানে A3 অ্যানাদার ইনপুট নেওয়া হয়েছে A3, এই A3টা কন্ট্রোল করবে এনাবল পিনকে। যেহেতু আমরা ডিজাইন করছি 4x16, তার মানে আমরা ইনপুট দিব 4টা, এই যে 4, এই 4টা দিব, A0 থেকে A3 পর্যন্ত দিব। বাট A0 থেকে দেখো কিভাবে এই A3 রেসপন্সিবল কি করবে, সে A3 কন্ট্রোল করবে ই কে, ঠিক আছে? এই যে প্রত্যেকটার ই কে কন্ট্রোল করবে, ওকে। সো এখন দেখো তুমি যখন এখানে 0 0 0 0 সবগুলাকেই 0 দিবা, তখন কে অ্যাক্টিভ হবে বলো তো? এই দুইজনের ভিতরে কে অ্যাক্টিভ হবে, কে বলতে পারবা? নিচেরটা অ্যাক্টিভ হবে। নিচেরটা অ্যাক্টিভ হবে, বাট আমি বলে দিলাম যে এটা আমরা ইউজ করতেছি অ্যাক্টিভ হাই এনকোডার ডিকোডার, অ্যাক্টিভ হাই ডিকোডার আমরা ইউজ করছি। তাহলে কোনটা অ্যাক্টিভ হবে? নিচেরটাই স্যার। নিচেরটা অ্যাক্টিভ হবে। আর কেউ? আমরা যখন 0 0 0 0 দিব, কোনটা অ্যাক্টিভ হবে? স্যার 0 দিলে তো একটা অ্যাক্টিভ হওয়ার কথা না। একটা অ্যাক্টিভ কথা না। দেখো এখানে কি হচ্ছে, 0 0 0 0 দিলে এই জিরোটা A3 এর জিরোটা এখানে অন হয়ে যাচ্ছে না, এই যে নট গেটের কারণে। বুঝতে পারছো? এই যে A3 এখানে এসে কিন্তু অন হয়ে যাচ্ছে, তার মানে এই ই এর কাছে আসতেছে 1 আর এই ই এর কাছে আসতেছে 0, কারণ এখানে তো নট গেট নাই। এখান থেকে এই দিক দিয়ে এখানে 0ই আসতেছে, বাট এখানে কিন্তু আসবে সে 1। দ্যাট মিন্স যদি অ্যাক্টিভ হাই ডিকোডার হয় তাহলে এইটা অ্যাক্টিভ হবে, প্রথম ডিকোডারটা অ্যাক্টিভ হবে, এইটা ইনঅ্যাক্টিভ থাকবে। তার মানে এই ইনপুট কিন্তু এখানে আসবে না, তার মানে এই ডিকোডার কিন্তু অফ। তার মানে তুমি 0 0 0 যেটা দিলা এইটা সিলেক্ট হবে কে, এই D0। আউটপুট লাইনে আসবে D0, অ্যান্সার আসবে D0। আবার যখন 0 0 0 1 দিবা, তখন কি হবে, 0 0 0 1, হ্যাঁ 1 যখন তুমি দিবা তখন এইটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো এই ধরনের ডিজাইনে আমরা A3টাকে লাস্টে রাখবো, A3টাকে আমরা এই পাশে রাখবো, তার মানে A0 থেকে স্টার্ট হবে, তার মানে এখান থেকেই শুরু হবে 0 0 0 0। তোমরা ট্রুথ টেবিলটা দেখলেই বুঝতে পারবে, আই থিংক। ট্রুথ টেবিল নাই? ও, ট্রুথ টেবিল না থাকলে এখানে একটু বিপদ, এখানে এখন আমি ট্রুথ টেবিল ডিজাইন করতে পারছি না, এটাই সমস্যা। আচ্ছা, কিভাবে ডিজাইন হবে দেখো, তোমরা A3টাকে লেফট সাইডে রাখবা, A3টাকে লেফট সাইডে রাখবা। তার মানে লেফট সাইডে রাখলে কি হবে, প্রথম 8টা কম্বিনেশন A0 0 A3 0ই থাকবে। তোমরা কি বুঝতে পারতেছো?
আরেকবার বলবেন। A3 আমরা এখানে লিখলাম A3, এখানে A1, এখানে A2, এখানে সরি এখানে A3, A2, A1, A0 এভাবে যদি লিখি তাহলে কি করব 0 0 0 0 এভাবে লিখবো না? আচ্ছা ট্রুথ টেবিলটা এইদিকে তো ছিল, এইটা দেখো ফর এক্সাম্পল ABCD এই চারটা না, ভালো করে দেখো ABCD, তো আমি এগুলো মুছে দিলাম, মুছে দিয়ে লিখলাম এটা A3, A2, A1, A0, ওকে? তো এখন দেখো এবার তুমি এখন ট্রুথ টেবিলটা সাজাও, এই প্রথম আটটা কিন্তু জিরোই থাকবে, প্রথম আটটা এই পর্যন্ত, রাইট? এই যে এখান থেকে এই পর্যন্ত জিরো না A3, বোঝা যাচ্ছে না? তাহলে এটা যদি A3 ধরি তাহলে প্রথম আটটা তো A3 জিরোই থাকবে, রাইট? সো এই A3 যখন জিরো থাকবে এর পরের আটটা হচ্ছে A3 1 হবে, পরের আটটা আবার 1 হবে, ঠিক আছে? তার মানে এই প্রথম আটটার জন্য আমার সিলেক্ট কে হবে? প্রথম এনকোডার, প্রথম ডিকোডারটা সিলেক্ট থাকবে। দ্যাট মিন্স আউটপুট এই প্রথম আটটাই D0 থেকে D7 পর্যন্ত চলে আসবে, বুঝতে পারছো? যখন আবার A3 যখন অন হওয়া শুরু করবে তখন আর এই ডেটাটা উপরের দিকে একটাও যাবে না, কারণ এখানে যদি তুমি 1 দাও এখানে আসবে 0, E ইকুয়াল 0, E যদি 0 হয় তাহলে এটা ইনঅ্যাক্টিভ হবে, এটা আর কাজ করবে না, তখন এই ইনপুটগুলো সব নিচে চলে আসবে, বুঝতে পারছো? সব এখানে নিচে চলে আসবে, তখন এই ভ্যালুগুলো এখানে চলে আসবে, বুঝতে পারছো? এইভাবে কাজ করবে। তোমরা কি বোঝা যাচ্ছে কম্বিনেশনটা কিভাবে কাজ করবে? জি স্যার। ওকে, সো এটা হলো একটা ডিজাইন। এই ডিজাইনে তোমরা হচ্ছে এইটা কি কিসের ডিজাইন করলাম আমরা? দুইটা 3 to 8 ডিকোডার ইউজ করে একটা বড় ডিকোডার ডিজাইন করলাম, ওকে? যেটা হচ্ছে 4 into 16 ডিকোডার আমরা ডিজাইন করলাম। সেম ভাবে আমরা আরো ছোট ছোট এটাও করা যাবে। দেখো 3 to 8 ডিকোডার ইউজিং 2 to 4 ডিকোডার, তার মানে তোমার কাছে আরো ছোট ছোট ডিকোডার আছে, 2 into 4 আছে, 2 into 4 আছে, দুইটা ছোট ছোট। তাহলে তোমরা 3 into 8 কিন্তু করতে পারবা, কারণ এখান থেকে আউটপুট পাবা 4টা, এখান থেকে আউটপুট পাবা 4টা, এই 4টা 8টা, এই যে তোমার 8টা আউটপুট চলে আসলো। ইনপুট প্রত্যেকটাতে ইনপুট কিন্তু দুইটা, A0 A1, A0 A1, বাট আমার যেহেতু এনাবল পিন আছে, এনাবল পিনকে কন্ট্রোল করার জন্য অ্যাডিশনাল আমার আরেকটা ইনপুট নিতে হচ্ছে, এটাই হলো A2, তার মানে আমার ইনপুট কিন্তু তিনটাই হয়ে গেল। হ্যাঁ, সো এখানে যখন 0 আসবে তখন এটা অ্যাক্টিভ থাকবে, এখানে যখন অন আসবে তখন এটা ইনঅ্যাক্টিভ থাকবে। ক্লিয়ার? এখন এই যে সিকোয়েন্সটার কথা আমি যে বললাম, তোমরা A0 এই পাশ থেকেও লিখতে পারবা, আবার A0 লেফট সাইড থেকেও লেখা যাবে, রাইট সাইড থেকেও লেখা যাবে। জাস্ট খেয়াল রাখবা যে A3 তে কি আসছে, A2 তে এখানে কি আসছে। অন আসলে এটা ইনঅ্যাক্টিভ থাকবে, এটা অ্যাক্টিভ হবে, তার মানে তুমি যে ভ্যালুটা দিচ্ছ নিচের দিকে চলে আসবে। আর এখানে যদি 0 0 থাকে দ্যাট মিন্স উপরের দিকে চলে আসবে। তো ওইভাবেই রেজাল্টটা এখানে চলে আসবে, আস্তে 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 প্রত্যেকটা রেজাল্টে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 to 4 ডিকোডার টু 3 to 8 ডিকোডার ডিজাইন। এখন আরো বড় দেখো 5 to, এটা অনেক বড়। দেখো এখানে তোমার অনেকগুলা ছোট 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 ডিভাইস আছে, বাট তোমাকে বলা হয়েছে অনেক কমপ্লেক্স একটা সার্কিট তৈরি করা, বড় 5 to 32 ডিকোডার তৈরি করতে হবে, 5 to 32, ঠিক আছে? অনেক বড় সার্কিট, বাট তোমার কাছে আছে অনেক ছোট ছোট আইসি, এগুলা দিয়ে তুমি ডিজাইন করবা। তো সেটা কিভাবে পসিবল দেখো, তো এখানে আমরা মেনশন করে দিব যে তুমি কোন ডিকোডার দিয়ে ডিজাইন করবা, তোমাকে যেটা গিভেন দেওয়া হবে সেইটা দিয়েই তোমাকে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। সো এখানে
এই যে ডিজাইনটা ব্লক ডায়াগ্রামটা এরকম হবে, A0 থেকে A4 পর্যন্ত যাবে, 5 পর্যন্ত, A4 পর্যন্ত যাবে, টোটাল 5, আর এখানে D0 থেকে D31 পর্যন্ত যাবে, রাইট? সো এখানে তাহলে আমার টোটাল কয়টা লাগবে বুঝতে পারতেছো? 32 এর জন্য কয়টা লাগবে? 4টা। প্রত্যেকটা যদি 8টা আউটপুট দেয় তাহলে আমার টোটাল 4টা ডিকোডার হলেই কিন্তু হচ্ছে, তাই না? বাট এইখানে আবার দেখো এখানে কি হচ্ছে, ভালো করে একটু খেয়াল রাখো। এই 4টার জন্য 4টা ইনাবল আছে, এখানকার একটা ই আছে, এখানকার একটা ই আছে, এখানকার একটা ই আছে, এখানকার একটা ই আছে। এখন আমরা একটা পিন দিয়ে 2টা ই কন্ট্রোল করতে পারি, বাট এখানে আছে 4টা। তাহলে 4টা কন্ট্রোল করার জন্য কয়টা পিন লাগবে আমার? কয়টা পিন লাগবে বলো? 2টা পিন লাগবে, তাই না? সো এখন আমরা কি করব, এখানে A0, A1, A2 তিনটা পিন আমরা নিয়ে নিলাম ইনপুট, এই তিনটা সবাইকেই দিয়ে দিলাম, সবাই কিন্তু নিয়ে নিছে, ওকে? এখন বাকি আছে কে? বাকি আছে ই। এখন ই কে আমাকে কন্ট্রোল করতে হবে, তাহলে ই কন্ট্রোল করার জন্য অ্যাডিশনাল আমার আরেকটা 224 ডিকোডার প্রয়োজন হয়েছে, 224 ডিকোডার প্রয়োজন হয়েছে, ঠিক আছে? কেন? কারণ আমার 4টাকে কন্ট্রোল করতে হবে, তাহলে 4টাকে কন্ট্রোল করতে পারে এমন সার্কিটের নাম হচ্ছে 224, মানে তুমি 2টা দিয়ে কন্ট্রোল করতে পারো। কারণ হচ্ছে তোমার এখানে তো 3টা অলরেডি নিয়েই নিছো, আর বাকি আছে কয়টা? 2টা। তুমি কিন্তু বেশি নিতে পারবে না, ঠিক আছে? বেশি কিন্তু নিতে পারবে না। সো এই কারণে আমি A3 আর A4 আমার বাকি আছে, তাহলে A3 আর A4 দিয়ে আমি এই 4 জনকে কন্ট্রোল করব। তাহলে 4 জনকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে একটা অ্যাডিশনাল ডিকোডার লাগবে, যেটা 2টা পিন ইউজ করবে ইনপুট হিসেবে, বাট আউটপুটে দিবে 4টা আউটপুট। সো 224 ডিকোডার যদি তুমি ইউজ করো তাহলে এইভাবে 4 জায়গাতেই আউটপুট চলে যাবে। এই যে এখানে যাবে একটা, এখানে একটা যাবে, এখানে একটা, এখানে একটা। এখন দেখো এই যে 1 দেয়া হয়েছে ই, এটা না দিলেও প্রবলেম নাই, ই এখানে না দিলেও প্রবলেম নাই। যেহেতু সে ফার্স্ট এখানে আছে, যদি বলা হয় যে সব এনকোডারই ডিকোডারই হচ্ছে যে এনাবলড, তাহলে দিয়ে দিবা আর কি, ঠিক আছে? অন এখানে যদি ই দিয়ে দাও তাহলে ম্যানুয়ালি অন দিয়ে দিতে হবে। দ্যাট মিন্স সে মানে যখন সুইচ অন করবা সে অটোমেটিক্যালি এখানে অন পাবে, মানে সে হাই অবস্থাতেই অন হবে, ঠিক আছে? অ্যাক্টিভ হয়ে যাবে আর কি, অ্যাক্টিভ হলেই কাজ শুরু করবে। এখন দেখো এটা আসলে কিভাবে কাজ করবে। যখন তুমি 0 0 0 0 0 0 0 দাও, 5টা জায়গাতেই 0 দিয়ে দাও, ঠিক আছে? A0 থেকে A4 পর্যন্ত সব যদি 0 থাকে তাহলে এখানে অ্যাক্টিভ হবে কে? দেখো তো এখানে অ্যাক্টিভ হবে কে? স্যার আরেকবার বলুন, বুঝি নেই। ওকে, বুঝে নাই? এখানে দেখো এখানে নট গেটের প্রয়োজন নাই, নট গেটের এখানে প্রয়োজন নাই। কেন নাই? আগে তো নট গেট দিয়ে আমরা ইউজ করছিলাম বিকজ অফ আমাদের একটা পিন দিয়ে 2টা ডিকোডারকে কন্ট্রোল করলাম, এই কারণে আমাদের প্রয়োজন হয়েছে। বাট এখানে নট গেটের প্রয়োজন নাই। কেন নাই? কারণ তুমি দেখো 0 0 0 0 যদি দাও তখন এইখানে যদি 0 0 দাও, এইখানে যদি 0 0 দাও আসে, তাহলে কে আসবে বলো তো? কে সিলেক্ট হবে এখানে? A3 A4 যদি 0 0 হয় তাহলে কে কাজ করবে? এই স্যার চারটা লাস্টের ডিকোডারটা। এটা জি স্যার। এটা 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 হবে। এখানে এই সার্কিট অনুযায়ী একটু ভালো করে খেয়াল করো, এই সার্কিট অনুযায়ী একটাও তো হওয়ার কথা না।
হ্যাঁ, একটাও তো হওয়ার কথা না। একটাও হওয়ার কথা না, এটা হলো, দাঁড়াও, এখানে যদি 0 0 হয় এইটা সিলেক্ট হবে, এইটা সিলেক্ট হবে। কেন স্যার? হ্যাঁ, কমপ্লেক্স কেন এটা? কারণ এখানে 1 যাবে না, ওই যে ইনেবলের অন 1 যাচ্ছে সেটাই তো হওয়ার কথা। বুঝো নাই, ধরো জিরো তো না 0 তো যাবে না, এটা তো হাই ইয়া যাচ্ছে আর কি। ধরো এখানে হচ্ছে যে আমি সিম্বল দিচ্ছি, 0 0 হচ্ছে যে এটাকে বলে কম্বিনেশন দিচ্ছি, রাইট? 0 0 সিলেকশন, 0 0 হচ্ছে যে আমি সিলেকশন করছি, কাকে সিলেক্ট করতেছি? D0 কে, এই D0 কে, এই D0 কাকে কাকে এনাবল করতেছে এখানে, আর এই D2 D1 D2 D3 কিন্তু কোনো কিছুই যাচ্ছে না। এবার বুঝছো? এই তিনটা কিন্তু কোনো কিছুই যাচ্ছে না, আউটপুট কিন্তু যাচ্ছে, হাই যাচ্ছে এখানে। আবার যখন তুমি 0 আর 1 দিবা এখানে, তারপরে সিলেক্ট হবে এইটা, এখানে যাবে। যখন 1 0 দিবা তখন সিলেক্ট হবে এটা, তখন এখানে যাবে। যখন 1 1 দিবা তখন সিলেক্ট হবে লাস্টেরটা, তখন এখানে যাবে। এবার বুঝছো? জি স্যার জি এবার স্যার আগে ওই যে একটু আবার একটু বুঝাই, আবার একটু বুঝাই। ধরো এটা হচ্ছে সিলেকশন পিন, ঠিক আছে? এই চারটা হচ্ছে সিলেকশন পিন। এই সিলেকশন পিনটা কন্ট্রোল করতেছে এই ডিকোডারটা। হ্যাঁ, তো এই ডিকোডারে যখন তুমি এই A3 A4 এ 0 0 পাবে, তখন সিলেক্ট হবে, আউটপুট আসবে হচ্ছে এখানে, এখানে আসবে D0, এখানে হচ্ছে D0। তোমরা একটু ভালো করে দেখো যে 2 to 4 আমরা এখানে ছিলাম না, 15 মিনিট, আমরা এখানে যাই, 2 to 4, এটা 2 to 4 আছে। টু টু ফোর, এই তো, এই যে 2 to 4, এটা আমরা না কাজ করতেছি না, এটা নিয়ে কাজ করতেছি না। জি স্যার। তো এখানে দেখো D0 থেকে D3 না, D0 থেকে D3, তো এটার আউটপুট কি আসতেছে? আমি তো এখানে এনাবল দিয়েই রাখছি, অন দিয়ে রাখছি না, এটা পরে যখন আমরা দেখালাম এটা কিন্তু ই নাই, আর অন দিয়ে রাখছি, ইটাকে আমি ভ্যালু দিয়ে দিছি, দিয়ে আমরা কন্ট্রোল করতেছি দুইটা পিন A3 আর A4, রাইট? এখন এখানে যখন 0 0 দিব তখন D0 আসবে, 0 1 দিব D1 আসবে, 1 0 দিব D2 আসবে, 1 1 দিব D3 আসবে। ঠিক আছে? যখন D0 আসবে তখন কিন্তু এই তিনটা আর আসবে না, যখন D1 আসবে বাকি তিনজন কিন্তু আসবে না। সেম সেম কাজটা এখানে হয়েছে। হ্যাঁ, তো সেম কাজটা এটাই হয়েছে যে প্রথমে সিলেক্ট হচ্ছে D0, এই D0টা কার সাথে কানেক্টেড? এই এনকোডারের সাথে কানেক্টেড, সে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? দ্যাট মিন্স সে যখন সিলেক্ট হয়ে গেল, এই ইনপুট A3 A0 1 2 এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই এখানে চলে আসবে, এখানে চলে আসবে। ঠিক আছে? সো এইগুলা সিলেক্ট হবে, তারপরে আবার যখন তুমি এই ভ্যালুগুলা চেঞ্জ হইতে থাকবে তখন আবার ওই করসপন্ডিং ডিটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তার মানে যে ডিকোডারটা সিলেক্ট হবে অনলি ডেটাটা ওই দিক দিয়েই পাস হবে। তোমরা বুঝতে পারতেছো কিনা? ধরতেও কি পারছো? জি স্যার। সো প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন ডিকোডারটাকে আমরা সিলেক্ট করব, সেটা যখন সিলেক্ট হয়ে গেল তখন এই ইনপুটটাই আউটপুটে চলে আসবে। দেখো এখানে 3 to 8 ডিকোডার না, সো আমাদের কিন্তু ইনপুট তিনটাই, A0 A1 A2, এটাই মেইনলি আসলে একবার এখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, আর বাকিগুলা এই যে A3 আর A4 কিন্তু আসলে ই-তে যাচ্ছে। ঠিক আছে? ই-তে যাচ্ছে। হ্যাঁ, এভাবেই আসলে কাজ করবে জিনিসটা। তো প্রত্যেকবার সবগুলো কম্বিনেশন যখন শেষ হয়ে যাবে তখন দেখবা প্রত্যেকটা ডিকোডারের আউটপুট
ফুলফিল হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা ডিকোডার 8টা করে আউটপুট দিয়ে রাখছে। তাহলে 8টা করে দিলে টোটাল তুমি 32 আউটপুট পেয়ে যাবে, একদম D0 থেকে একদম D31 পর্যন্ত পেয়ে যাবা। এটা পেয়ে যাবা, ঠিক আছে। তো এটা ডিজাইন করলে ট্রুথ টেবিল করলে বিশাল বড় হবে। তার মানে এখানে 32 কম্বিনেশন হবে, কিন্তু তোমার খাতাতে ধরবে না, বিশাল বড় হবে। তো এই সকল ক্ষেত্রে হয়তো ট্রুথ টেবিলটা ডিজাইন করতে বলা হবে না, তোমাদেরকে শুধু সার্কিট ডিজাইন করতে বলা হতে পারে, মানে কমপ্লেক্স সার্কিট। এই ট্রুথ টেবিল, এত বড় ট্রুথ টেবিল ডিজাইন করা আসলে পসিবল না। বুঝতে পারছো? বুঝা গেল? জি স্যার। এখন দেখো এখানে কিন্তু আমরা একটু ট্রিক্স আছে। এখানে কিন্তু তুমি ইচ্ছা মতো 2 to 4 ইউজ করছো, তোমার কাছে ছিল হয়তো এই আইসিটা, এই কারণে ইউজ করছো। বাট তোমার কাছে যদি কোনো 2 to 4 সার্কিট না থাকে, সবগুলা যদি 3 to 8 থাকে, সব 3 to 8, তাহলে তুমি কিভাবে ডিজাইন করবা? তো তাহলেও করা পসিবল, তাহলেও তুমি 3 to 8 দিবা। দিয়ে কি করবা দেখো, এখানে যদি 3 to 8 যদি তুমি ইউজ করো, তাহলে তোমার আউটপুট লাইনে কিন্তু টোটাল 8টা আউটপুট আসবে। এই 8টার ভিতরে প্রথম 4টা তুমি ইউজ করবা, বাকি 4টা ইউজ করবা না। তাহলে সেটা যদি ইউজ করতে না চাও, তাহলে কি করতে হবে জানো? এই যে A2টা শুধু 0 করে দিবা। A2টা যদি 0 করে দাও, তাহলে এই বাকি 4টা আর আসবে না। হ্যাঁ, তাহলে A3 আর A4 কম্বিনেশনেই ওই প্রথম 4টা আসবে। হ্যাঁ, এটা 0 করার কারণে এগুলো আর আসবে না। এটাই হচ্ছে যে ট্রিক্স। তাহলে তুমি অনলি 3 to 8 দিয়ে ফুল সার্কিটটা ডিজাইন করতেছো, ফুল। তোমার যদি লিমিটেশন থাকে এরকম যে তোমার কাছে কোনো 2 to 4 নাই, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে যা হাতের কাছে আছে সেটা দিয়েই তোমাকে ডিজাইন করতে হবে, সলিউশন প্রোভাইড করতে হবে। সো সেক্ষেত্রে তোমাকে 3 to 8 ইউজ করতে হবে। তো 3 to 8 এ টোটাল নাম্বার অফ আউটপুট হচ্ছে 8টা। বাট আমাদের রিকোয়ার্ড ইনপুট কয়টা? আমাদের রিকোয়ার্ড এখানে কন্ট্রোল পিন লাগবে আমার 4টা। তার মানে এখান থেকে আমি প্রথম 4টা ইউজ করব, বাকি 4টা ইউজ করব না। তো সেটা যদি ব্লক করতে চাই, তার মানে থার্ড নাম্বার যে ইনপুটটা আছে এখানে, এটা যদি 0 করে দেই, তাহলে এই বাকি ইনপুটগুলো আর আউটপুটগুলো আর আসবে না। এবার বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা তোমাদের হাতে ডিজাইন করতে হবে। ডিজাইন করলে তোমরা বিষয়গুলা বুঝতে পারবে আর কি। হাফ অ্যাডার, ফুল অ্যাডার এগুলা এখন তো পড়াবো না। আচ্ছা, এগুলো হচ্ছে যে না, এগুলা এখানে পড়াবো না। তাহলে এই পর্যন্তই তোমাদের হলো ডিকোডারের ইমপ্লিমেন্টেশন, ডিফারেন্ট টাইপ অফ ডিকোডারের ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে? তো তোমাকে বলা হবে যে ডিকোডার ডিজাইন করো, এই ধরনের কমপ্লেক্সিটি দেওয়া হবে যে এত বাই এত ডিকোডার ডিজাইন করো, তুমি 3 to 8 দিয়ে ডিজাইন করো অথবা 2 to 4 দিয়ে ডিজাইন করো। তোমরা চাইলে কিন্তু সবগুলা 2 to 4 দিয়েও ডিজাইন করতে পারবা না? এটা এই সেম জিনিসটা তোমার কাছে ধরো 2 to 4 আছে, 3 to 8 নাই, তাহলে সবগুলা 2 to 4 দিয়েও কিন্তু ডিজাইন করা যাবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সার্কিটটা আরো বড় হবে, ছোট 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 টুকরো হবে, অনেক বড় হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করবা। ঠিক আছে? এখানে তো 3-4টা দেখানো হইলো, এগুলা একটু প্র্যাকটিস করবা। আর পিডিএফ এ ডিকোডার, এনকোডার এখানে একটা আছে, ডিকোডার, এখানে মাত্র একটা, লিংকে এখানে অনেকগুলা দেওয়া আছে। এনিওয়ে, কেটে দিলাম নাকি? না। হ্যাঁ, সো পিডিএফ গুলো এখানে দেওয়া আছে। সো তোমরা পিডিএফ থেকে দেখতে চাইলে পিডিএফ থেকে দেখে নিবা। আর হচ্ছে তোমরা এটা দেখবা, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। বিসিডি থেকে এক্সএস 3 কোড কনভার্সনেও এটা ইউজ করা যায়, ডিকোডার এনকোডার, এটা তোমরা একটু দেখবা। আর
যাদেরকে এনকোডার পড়াই নাই, আমি আরেকটা ক্লাস তো নেওয়াই হয় নাই, তাদের একটা ক্লাস কম হয়েছে, তো তাদেরকে আমরা এই ক্লাসটা আবার এনকোডারের জন্য নিয়ে নিব আর কি। আর আজকে সবাই হ্যাঁ বলো। স্যার আমাদের তো কালকেও স্যার অনলাইন ক্লাস হবে, মানে নোটিশ চলে আসছে। আগামীকালকে? জি স্যার। ওকে, নো প্রবলেম। তাহলে স্যার ক্লাস টাইমটা কখন, মানে তোমাদের জন্য কি ভালো হয়? রাতে ভালো হয়? রাত্রে 8টায় দেন স্যার। স্যার রাত্রে দিয়ে দেন। রাত 8টায়? জি স্যার দিতে পারেন। না স্যার, আর একটু পরে দিলে ভালো হয়। তাহলে স্যার 10টায় থাক। স্যার লেট করাটা উচিত হবে না, স্যার আগে 10টায় ঠিক আছে তাড়াতাড়ি স্যার। ভালো। 10টায় ঠিক আছে। অনেকের 10টায় আবার প্রবলেম থাকতে পারে। এখন আমি তো 8টায় দিতে চাইছিলাম, আবার এক সেকশন বললো যে না 8টায় আমাদের ক্লাস আছে। তাইলে সকালে নেন স্যার। স্যার কালকে তো ভার্সিটি ওপেন না? না ভার্সিটি বন্ধ। আমাদের জন্য তো ওপেন। আমরা জানি না, তুমি যে কে জানি বললো যে নোটিশ আসছে, কি নোটিশ আসছে? জি স্যার নোটিশ আসছে স্যার। স্যার মেইল দিয়ে দিছে যে স্যার অনলাইনে কালকে অফ অনলাইনে। আচ্ছা, তো অনলাইনে হবে, এখন নোটিশ দিছে তো অনলাইনে হবে, দ্যাট মিন্স তোমাদের আসতে হবে না আর কি। সো যদি রাতে নেওয়া হয় তাহলে রাতে নিয়ে নিব, নো প্রবলেম। আর তোমরা বসে ছুটি কাটাইও না আর কি। হ্যাঁ স্যার ক্লাসটা সকালে নিলে ভালো হয় স্যার, এই যে রাত্রে তো আবার বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ আছে স্যার। জি স্যার 8:30টায় ভালো হয়, সকাল 8:30। সকাল এই ভাই এত সকালে কি উঠবে? স্যার ছুটির দিনে যদি একটু ফ্লেক্সিবিলিটি না থাকে তাহলে স্যার কোনো দরকার নাই ছুটির, সকাল 8:30 দরকার নাই। সকাল 8:30টায় আমি দিতে পারবো না স্যার সবাই ঘুমিয়ে থাকবো ওই টাইমে। হ্যাঁ অন্য টাইম বলো স্যার সন্ধ্যা 6টা বা এরকম। এই সন্ধ্যা 6টার সময় ক্লাস না, টাইম হলো মাগরিবের সময়। স্যার হয় 10টা বাজে নেন, সকাল 10টা অথবা 10টার পরে 12টার ভিতরে একটা টাইম নিয়ে নিন। আচ্ছা, এক হইছে সকাল 10টায় নিতে পারি স্যার সকাল 10টায় আমাদের আর আরেকটা না হলে রাত। জি স্যার সকাল। কোনটা বলো? হয় সকাল 10টায়, না হলে স্যার রাত। ক্লাস ক্যান্সেল করে দেন এত কনফিউশনের ভিতরে। না 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 ক্লাস না স্যার ক্লাস ক্যান্সেল করার কোনো প্রয়োজন নেই। ক্লাস এক্সাম চলে আসবে, তখন দেখবা যে ইয়া হয় নাই, শেষ হয় নাই, পরে ঝামেলা করবা। স্যার রাত্রে দিয়ে দেন, যে কোনো একটা টাইমে 8:30টাও দিতে পারেন, 10টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই 10টায় হাত তোলো সবাই, দেখি কয়জন হাত তুলে। 10টা, রাত 10টা। স্যার যাদের ক্লাস নাই তারা কি করবে? কালকে তো আপনার সাথে তো সি সেকশন আরে ক্লাস নাই, কালকে সবারই ক্লাস হবে। তাহলে তো স্যার 10টার সময় দিতে হবে, কারণ খেলা আছে স্যার। রাত 10টা? জি স্যার খেলা আছে স্যার, খেলা মিয়ে দেওয়া যাবে। খেলা বাংলাদেশ ইন্ডিয়ার খেলা আছে কে? রাত 10টা ভোট দাও স্যার 10টা ওটা ভোট দেওয়া যাবে না স্যার, ওটা 10টায় ক্লাস 10টায়। খেলা রেকর্ড করে রাখো। হ্যাঁ খেলা রেকর্ড, ক্লাস রেকর্ড করা যায়, খেলা রেকর্ড দেওয়া যায়। তাহলে কে তুমি কি খেলা দেখো জীবনে? বোঝাই নাকি স্যার 8টায় দেন। হ্যাঁ আবার তোর কিন্তু অবস্থা খারাপ। কেমন সহমত? খেলা তুমি জানাইও আমারে। হ্যাঁ রাত 10টা অথবা দিন 10টায়। 10টা স্যার রাতে স্যার রাত 10টায় দেন স্যার, রাত 10টায়। রাতে হচ্ছে যে ম্যাক্সিমাম 40 মিনিট ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই। রাত 10টায়। হ্যাঁ রাত 10টায়। জি স্যার ঠিক আছে স্যার, তাহলে ওইটাই। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট। আর তোমরা ওই ইয়ার কাজ করো আর কি, অ্যাসাইনমেন্টের কাজ করো। ওকে স্যার ওকে। স্যার এটা কোনোভাবে স্যার বাদ করা যায় না। স্যার কথা শুনে স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না স্যার? স্যার 16 তারিখের অ্যাটেন্ডেন্সটা আমার মিস গেছিল, আপনি বলছিলেন যে অনলাইন ক্লাসে। ওইটা পার্সোনালি নক দিবা, ওইটা কি এনে কয় 16 তারিখেরটা। স্যার এখনকারটা নেবেন না? স্যার অ্যাটেন্ডেন্স আজকে সবারই দিয়ে দিলে ভালো হবে, কারণ ওই যে মিট লিংকের ফুল হয়ে যাবে। সবাইকে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি সবাইকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকো সবাই, আমি দিয়ে দিচ্ছি। ওকে স্যার। স্যার একটু সার্ভে পেপার সম্পর্কে একটু বলেন কিছু, যে কিভাবে পড়বো। আচ্ছা, যদি যারা থাকো পেপার নিয়ে ডিসকাশন হলে, যারা থাকা আমি 5 মিনিট কথা বলে দিচ্ছি, আর যাদের প্রয়োজন নাই তারা লিভ করতে পারো। সার্ভে পেপারের ব্যাপারটা হচ্ছে যে আমরা আছি, বলে দেন। সার্ভে পেপারের ব্যাপারটা হচ্ছে যে তোমাদের 10 থেকে 12 পেজের একটা রিভিউ পেপার, সার্ভে পেপার, রিভিউ পেপার বা যেই নামেই ডাকো না কেন, একটা রিভিউ পেপার।
এখন আগে টপিক সিলেক্ট করতে হবে। ধরো তুমি ক্যান্সার প্রবলেম ইন বাংলাদেশ এটা নিয়ে তুমি সার্ভে করতেছো, সাপোজ টপিক, অথবা সফটওয়্যার এআই অ্যাপ্লিকেশন ইন হেলথ সেন্টার, হেলথ কেয়ার, এটা নিয়ে তুমি সার্ভে করতেছো। তো এটার উদ্দেশ্য কি? ধরো এআই ইন হেলথ কেয়ার, এআই ইন হেলথ কেয়ার কারা কারা নিয়ে কাজ করছে, মানে হেলথ সেক্টরে কারা কারা এআই ইউজ করছে, কারা কারা পাবলিকেশন করছে, রিসার্চ করছে, সেই ধরনের পেপার তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ধরো 20-30-40টা ডাউনলোড করতে হবে অনলাইন থেকে। ডাউনলোড করে এটার সাম আপ করতে হবে যে কে কোন পারপাসে কি মেথডে ইউজ করছে, কার মেথডে কি প্রবলেম ছিল, লিমিটেশন কি ছিল, পজিটিভ নেগেটিভ সবকিছুই তুলে ধরতে হবে। একটা সামারি করে রিপোর্ট তৈরি করা, এটাকেই বলে রিভিউ। হ্যাঁ, এটাকেই বলে রিভিউ। দ্যাট মিন্স তুমি তোমার কিন্তু নিজের কাজ না, তুমি কিন্তু নিজে কোনো কাজ করবে না। এই যে পাবলিকেশনটা করবা, রিপোর্টটা লিখবা, সেটা কিন্তু তোমার নিজের কাজ না। তুমি অন্যের কাজ ক্রিটিসাইজ করবা, ডিসকাশন করবা। এই 10 জনের কাজ তুমি ডিসকাশন করে একটা সামারি রিপোর্ট তৈরি করবা, এটাকে বলে রিভিউ পেপার। মানে তুমি অন্যের কাজকে রিভিউ করতেছো, রিভিউ করে একটা ফাইন্ডিংস তৈরি হবে, একটা সামারি করবা। ঠিক আছে, এই হচ্ছে যে ঘটনা। ধরো যে 10 জনটা তুমি ডিসকাশন করছো, 10 জনের ভিতরে তোমার 8 জন একটা মেথডকে ভালো বলছে, আর 4 জন বা 3 জন ভালো বলে নাই। কেন বলে নাই, কি পারপাস, এই জিনিসগুলাই ডিসকাশন করবা। ঠিক আছে, মানে ফাইন্ডিংসটা তুলে ধরা, রিসার্চের ফাইন্ডিংসটা তুলে ধরা আর কি। তো তোমাদের আগে একটা এটা করার জন্য তোমাকে কিছু ওই রিলেটেড তোমার সিলেক্টেড যে এরিয়া থাকবে বা টপিক থাকবে, ওই রিলেটেড কিছু রিভিউ পেপার নামাইতে হবে। দেখবা যে এই রিলেটেড যে রিভিউ পেপারে অন্যরা কিভাবে লিখছে, তাই না? তুমি তো আসলে এগুলো আগে করো নাই, তাহলে তোমার আইডিয়া নিতে হবে যে অন্যের রিভিউ পেপারের চেহারাটা কেমন। হ্যাঁ, তো ওই রিভিউ পেপারটা একটুখানি দেখবা, হালকা পাতলা দেখবা যে ওদের ভিতরে, ওদের পেপারে কি কি কন্টেন্ট আছে, কি কি হেডলাইন আছে, কি কি টেবিল আছে, কি কি ইমেজ ইউজ করছে। এটা দেখলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা। তাহলে তোমার পেপারটা তুমি কিভাবে ডিজাইন করতে চাও সেটার একটা আইডিয়া পেয়ে যাবা। দেন ওই অনুযায়ী তুমি ডেটা কালেকশন করা শুরু করবা। এবং ডেটাটা কই পাবা? সব অনলাইনে আছে। অনলাইনে জাস্ট সার্চ করবা, পেপার ডাউনলোড করবা আর সামারি করবা। সামারি করে করে হচ্ছে যে লিখতে হবে। এখন এই পেপার পড়াটাও শিখতে হবে। সেটার জন্য যদি ক্লাসের প্রয়োজন হয় তুমি বলো, আমরা ওই যে অনলাইনে একটা সেশন নিতে হবে। মারুফকে বললে তোমাদেরকে পেপার কিভাবে পড়বা, ডাউনলোড করবা, একটা এরকম একটা সেশন নিয়ে নিবে। ওইটা আই থিঙ্ক ভালো হয়, যে পেপার যদি পড়তে না পারো তাহলে তুমি লিখতে পারবে না। ঠিক আছে, তো ওইটা রিসেন্টলি করো। হ্যাঁ, রিসেন্টলি করো, একটা শর্ট সেশন নিয়ে নে যে আসলে তুমি একটা পেপার পড়বা কিভাবে। ঠিক আছে, তো ওই যে গুগল স্কলারে যাবা, আমি একটু 2-1 মিনিট দেখায় দেই। গুগল স্কলারে যাবা, গুগল স্কলার, এখানে যাবা। এখানে গেলেই তোমরা হচ্ছে যে ধরো, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, ধরো গুগল স্কলারে গেলে একটা টপিক বলো, টপিক বলো। রোবোটিক্স। ও সেরা। কন্ট্রোলার রিভিউ পেপার। ঠিক আছে, এই যে রিভিউ, জাস্ট রিভিউ লিখে দিবা আর কি। যে টপিকটা বলবা এই টপিকের সাথে রিভিউ অফ এত এভাবে বলে দিবা। ঠিক আছে, তো এখানে দেখো এই যে রিভিউ, সায়েন্টিফিক রিভিউ, এই ধরনের যে রিভিউ, এ রিভিউ, মোবাইল রোবট নেভিগেশন এন্ড অবস্টাকল অ্যাভয়েডেন্স, এ রিভিউ, এটা হচ্ছে রিভিউ পেপার। সো এখানে যদি তুমি ইয়া করো, ক্লিক করো, এই যে পেপারটা পেয়ে গেছো। যেমন পেপারটা তার টাইটেলটা দেখছো, কারা, এই যে অ্যাবস্ট্রাক্টে কি লেখা আছে, এখানে কিন্তু সবকিছু লেখা আছে। অ্যাবস্ট্রাক্টে মেইন, অ্যাবস্ট্রাক্টে ফোকাস করবা যে এখানে কি পড়ার সময় এটাই আগে পড়বা, কি বলছে এখানে। নেভিগেশন, এখানে বলা হয়েছে অবজেক্টিভটা থাকে প্রথম 1-2টা সেন্টেন্সে থাকে হচ্ছে যে গ্লোবাল ওভারভিউ, তারপরে প্রবলেম স্টেটমেন্ট থাকে সেকেন্ড সেন্টেন্সে, প্রবলেম স্টেটমেন্ট থাকে, তারপরে থার্ড সেন্টেন্সে হচ্ছে যে অবজেক্টিভটা থাকে, প্রপোজ মেথডটা থাকে, তারা কি করছে, তারপরে লাস্টের দিকে থাকে হচ্ছে যে রেজাল্ট।
হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে তুমি কোন জায়গায় হিট করলে কোন ডাটাটা তুমি পাবা। অ্যাবস্ট্রাক্টটা পড়া মানে শিখতে হবে, অ্যাবস্ট্রাক্টটা পড়লে বুঝতে পারবা। তারপরে এই যে কিওয়ার্ড গুলো নিবা, কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ড তারা ইউজ করছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে এই কি কি মেথড ইউজ করছে এই সব কিন্তু পড়বা না, এগুলা পড়লে কিন্তু তোমরা কিছু বুঝবা না, ঠিক আছে। সো এটার কিছু টেকনিক আছে, শর্টকাট টেকনিক আছে, এই টেকনিকগুলো তোমাদেরকে একটু জানা লাগবে আর কি। হ্যাঁ, তো ওইটার জন্য একটা সেশন করো যে কিভাবে হাউ টু রিড পেপার, হ্যাঁ, রিসার্চ পেপার। সো এটা রিড করাটা খুবই ইম্পর্টেন্ট। রিড না করতে পারলে তোমরা আসলে কিছুই করতে পারবে না, ওই রিপোর্টটা লিখতে পারবে না, ঠিক আছে। সো এই সার্ভে অন মেশিন লার্নিং অ্যাপ্রোচ ফর মোবাইল রোবট কন্ট্রোল, তাহলে এই যে দেখো সার্ভে অফ মোবাইল রোবট মেশিন লার্নিং অ্যাপ্রোচ, তার মানে কি কি ধরনের মেশিন লার্নিং অ্যাপ্রোচ ইউজ করছে, পারপাসটা কি, মোবাইল রোবট কন্ট্রোলের জন্য ইউজ করছে। তো সেটা একটা পেপার এখানে আছে, এই যে ডাউনলোড করে দাও। ডাউনলোড করলে তোমরা এই যে ডাউনলোড করলে পেপারটা ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেল। এখন এখানে এই যে দেখো এই যে পড়বা কারা 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 করছে, এই যে অথর গুলোর নাম লিখবা। এগুলা কিন্তু কপি করে তোমার ডাটা কালেকশন, এগুলাই ডাটা কালেকশন, রিভিউ পেপারে ডাটা কালেকশন এইভাবেই করতে হয়। এই যে লিখবা, হ্যাঁ, কত সালে পাবলিশ হয়েছে সেটা তোমার নোট করতে হবে, এক্সেলে তুলতে হবে সবকিছু, কারা কারা ছিল, হ্যাঁ, কোন জার্নালে পাবলিশ হয়েছে, তারপর অ্যাপসটাকে কোন মেথড ইউজ করছে, এখানে কিন্তু লেখা আছে সব, ঠিক আছে। কিওয়ার্ডটা কি ছিল, তাদের প্রবলেম স্টেটমেন্টটা কি ছিল, তার আউটপুটটা কি হয়েছে, ঠিক আছে, তাদের লিমিটেশনটা কি ছিল, হ্যাঁ, স্পেশাল কিছু নোট থাকলে তুমি স্পেশাল নোট কিছু এখান থেকে নিতে পারবা, হ্যাঁ, কিছু ছবি যদি এখান থেকে কালেক্ট করতে চাও সেটাও নিতে পারবা, এমনে করে আর কি, ঠিক আছে। এই যে টেবিল দেখবা, টেবিল অন্য পেপারে এক্সাম্পল দেখবা ওরা কি ধরনের টেবিল ইউজ করছে, তো ওই ধরনের টেবিল তোমরা ইউজ করবা, ঠিক আছে, মানে আইডিয়া নেওয়ার জন্য। অন্যের রিভিউ পেপার তোমরা দেখবা যে ওরা কিভাবে রিভিউ পেপারটা লিখছে, কি কি ডাটা দিছে, হ্যাঁ, এই যে দেখো মেথড, অথর, ইয়ার, অবজেক্ট, টাস্ক, সিমুলেশন। তাহলে এইটা একটু এক্সপ্লেইন করি। মেথড, কোন মেশিন লার্নিং মেথডটা ইউজ করছে, কে ইউজ করছে, এই অথরটা ইউজ করছে, এগুলা কি, এগুলা হলো যে পেপার, যে পেপারটা ধরো তুমি পড়ছিলা, হ্যাঁ, সেইটা তুমি বললা যে পিসিএ মেথড ইউজ করছে, কে ইউজ করছে, এই মিস্টার অমক, কত সালে পাবলিশ করছে, 2021 সালে। অবজেক্টিভ কি ছিল, অবজেক্ট, হ্যাঁ, হুইল মোবাইল রোবট আর কি, মানে হুইল টাইপ মোবাইল রোবটের জন্য সে ইউজ করছে, ঠিক আছে। কি কাজ ছিল, পাথ প্ল্যানিং এর জন্য ইউজ করছে, এক্সপেরিমেন্ট করছে না রিয়েল লাইফ করছে, মানে সিমুলেশন করছে না রিয়েল লাইফে কাজ করছে। তুমি দেখলা যে ওখানে পড়ছো যে সিমুলেশন এন্ড রিয়েল লাইফ দুইটাই করছে। আমার কথা বুঝতে পারছো, ডেটাগুলা কি ধরনের ডেটা তোমাকে কালেক্ট করতে হবে। তো এই ধরনের টেবিল তুমি পড়বা, হ্যাঁ, এই ধরনের টেবিল পড়বা, টেবিল বুঝবা আর কি, যে কি ধরনের টেবিল তোমার অ্যাপ্লিকেশনের জন্য দরকার, সেই ধরনের টেবিলই তুমি নিজের মতো করে তৈরি করবা, ঠিক আছে। এখন এত বড় বড় হাই কোয়ালিটির কিন্তু প্রয়োজন নাই, এখানে যেটা দেখাচ্ছে এমডিপিআই, এগুলো অনেক হাই কোয়ালিটির পেপার, ঠিক আছে। সো তোমরা করবা একদম জেনারেল মোটামুটি। আমার উদ্দেশ্য হচ্ছে তোমার রিসার্চের ফ্লোটা বুঝো, একটা সিস্টেমটা বুঝো, ঠিক আছে। যাদের ডিজাইনটা সুন্দর হবে তাদেরটা নিয়ে আমি কাজ করব, হ্যাঁ, তাদেরকে আমি আরো ফার্দার গাইডলাইন দিয়ে তাদের পেপারটা আমি পাবলিকেশন করাবো আর কি। তাহলে তোমাদের এখান থেকে একটা পাবলিকেশন হয়ে গেল, তোমার রিসার্চের একটা আর্টিকেলও হয়ে গেল, হ্যাঁ, এটাই লাভ, লাভ তোমাদেরই, আমার কোনো কিছুই না, ঠিক আছে। সো আমি হচ্ছে যে এই কালচারটা ডেভেলপ করতে যাচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার। স্যার এটা গ্রুপ ওয়াইজ করব নাকি নিজে নিজে করব? তোমার করারই দরকার নাই, এতদিন এসে তুমি বলতেছো যে গ্রুপ ওয়াইজ করবা না, তুমি ইয়া করবা। স্যার এখনো গ্রুপ, আমি অনেককে বলছি কিন্তু কোনো ধরনের গ্রুপে রেসপন্স পাচ্ছি না। না, এটা সিআর কে বলছি যে তোমরা এক্সেলে গ্রুপ জমা দাও, সেটা এখনো করো নাই কেন তোমরা? সিআর কে বলা হয়েছে যে এক্সেলে প্রত্যেকটা 10টা গ্রুপ জমা দাও এবং ওখানে ইয়ে থাকবে। তোমাদের যে লাস্টে ক্লাস হয়েছিল, এই ক্লাসে কিন্তু তোমাদের কিছু টাস্ক দেওয়া হয়েছিল যে তোমরা গ্রুপ দিবা এবং তোমাদের যেই টপিক দিবা সাবমিট করবা। সেটা তো 1 মাস আগের কথা, তোমাদের এই কাজটা 2 মাসে। তাহলে এটা দ্রুত করো, কালকের ভিতরে আমি গ্রুপ চাই, কালকে আমি অনলাইন ক্লাস নেওয়ার আগে আমি গ্রুপ দেখবো, তারপর অনলাইন ক্লাস নিব। যদি গ্রুপ না দেখাইতে পারো আমি ক্লাস নিব না। স্যার রিভিউ পেপার গুলো থেকে স্যার পোস্টার প্রেজেন্টেশন কিভাবে বানাবো?
আগে বানাও, পোস্টার প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় ওইটার জন্য আবার ক্লাস নিব, ঠিক আছে? সো ওইটা পরে, আগে তুমি আগে পেপার লেখো। তো স্যার এগুলো কি হাতে লিখে লিখে ইয়ে করতে হবে নাকি? হ্যাঁ, হাতে লিখেও করতে পারো তুমি, পিডিএফ কি বলে ক্যানভাতে ডিজাইনও করতে পারো, ইচ্ছা। পোস্টার ডিজাইন তো ওইটা অন্য ইস্যু আর কি। তোমার কাছে কন্টেন্ট থাকলে তুমি তো প্রেজেন্ট, পোস্টার প্রেজেন্টেশন কি জাস্ট এ প্রেজেন্টেশন। রিভিউ পেপারটার কথা বলতেছি স্যার। হাতে লিখবা কেন? হাতে লিখে পাবলিশ হবে? না স্যার এটার জন্য আর কি একটু না, হাতে লিখবে না, সব হচ্ছে মাইক্রোসফট, তোমরা কমন ওয়ার্ড ফাইল ইউজ করবা গ্রুপ ওয়াইজ, ওই গ্রুপ ওয়াইজ সবাই দেখবে যে কে কি লিখতেছে, তোমরা ভাগ করে দিবা, ঠিক আছে? সো কালকে তোমরা একটা অনলাইন ক্লাস করো রিভিউ ক্লাসের উপরে, তার আগে তোমরা করবা, এক্সেল দিবা গ্রুপ ওয়াইজ। এখানে 3 জন শেয়ার আছে, 3 জনের শেয়ারের দায়িত্ব হচ্ছে যে এই গ্রুপটা এক্সেলে দাও। আমি এখনই গ্রুপটা ওপেন করে দিচ্ছি, ঠিক আছে? এই গ্রুপে হচ্ছে যে তোমরা একই গ্রুপে একই এক্সেলে দিয়ে দিবা, ওখানে এন্ট্রি দিয়ে দিবা, ঠিক আছে? ওকে স্যার। তাহলে সব ঠিক হবে। আর ওই গ্রুপ যখন হয়ে যাবে তখন তোমরা করো, টপিক সিলেক্ট করো। তো আজকে যদি সময় থাকে 1 ঘন্টা আধা ঘন্টা তোমরা একটু অনলাইনে ঘাটাঘাটি করো, যে কোন টপিক নিয়ে আমরা সার্ভে করতে চাই। চ্যাটজিপিটি কে বলো যে আমি একটা সার্ভে করতে চাই, স্যার আমার একটা কাজ দিছে, তুমি একটু আমাকে হেল্প করো, এভাবে বলো, ঠিক আছে? ওকে স্যার, ওকে। ঠিক আছে, ভালো থাকো সবাই। স্যার একটা গ্রুপে তো মানে আমাদের সেকশনে স্যার একটা গ্রুপে তো 3 জন মেম্বার, কি স্যার এলাও করবেন? হ্যাঁ হবে, নো প্রবলেম। ওকে স্যার, নো প্রবলেম, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার কালকে তো আমাদের সি সেকশনের আর কি রুটিনে ক্লাস নেই, আমাদেরও কি কালকে ক্লাস হবে? হ্যাঁ ক্লাস হবে, সবারই তো বলছি ক্লাস হবে, ক্লাস রুটিনে তো নাই তো। রাত 10টা সিআর, হাই রে সিআর। ক্লাস হবে, ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সিআর তুমি আমার সাথে দেখা করো সিআর, তুমি ক্লাসের খবর জানো না, হাই রে সিআর।